সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঈদের বিরতির পর লম্বা সময় পর আমরা আবার নতুন ভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে হোমিওপ্যাথির নিয়ম নীতি প্রথম বর্ষের 7ম ক্লাস আমরা করব। এটি একটি ছোট ক্লাস এবং পরপর আরো কিছু ছোট ক্লাস আছে। আশা করি সমস্যা হবে না। প্রচন্ড গরমে এবং প্রচন্ড লোডশেডিংও আছে। সব মিলে আমরা দেখি অল্প সময়ের ভিতরে একটা সুন্দর কনস্ট্রাকটিভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি। তো আশা করি শুনতে পাচ্ছেন সবাই, তাই না? আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথির ঔষধ ও ভেষজের সংজ্ঞা, ঔষধের গতি শক্তি সৃষ্টিকরণ বা শক্তিকরণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। এখানে আজকে মূলত 3টা বিষয় এখানে আছে। একটা হলো হোমিওপ্যাথিক ঔষধ এবং ভেষজ। হোমিওপ্যাথিক ভেষজ বলতে কি বোঝায়, আর ঔষধের শক্তিকরণ কিভাবে করতে হয়, বা গতি শক্তি বা সৃষ্টিকরণ বা শক্তিকৃতকরণ কিভাবে করতে হয়। এখন আমরা দেখি পরপর হোমিওপ্যাথিক ঔষধ বলতে আসলে আমরা কি বুঝি। হোমিওপ্যাথিক ভেষজ হতে আমি এখানে খুব ছোট ছোট করে খুব সুন্দর করে লিখে দিয়েছি। হোমিওপ্যাথিক ভেষজ হতে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়মে ল্যাবরেটরিতে তৈরি হয়। এটা হলো হোমিওপ্যাথিক ঔষধ। এটা হলো হোমিওপ্যাথিক ভেষজ হতে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়মে ল্যাবরেটরিতে তৈরি হয়। এটা একটা বিষয়। যদি হোমিওপ্যাথিক ওষুধ হতে হয় তাহলে অবশ্যই ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী হতে হবে। ইহার রোগ উৎপাদন ও রোগ নিরাময়ের ক্ষমতা আছে, এবং এটা অবশ্যই এই যে ভেষজটি থাকবে, ভেষজটি হবে যেটা ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী প্রস্তুত হবে, এবং এটার ক্ষমতা হবে রোগ উৎপাদন এবং রোগ নিরাময় করা। ইহা সূক্ষ্ম পদার্থ হতে হবে, শক্তিকৃত হতে হবে। এর ক্রিয়া প্রকাশ পায় দৈহিক, মানসিক ও স্নায়ুর সূক্ষ্মতম স্তরে। অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ তার ক্রিয়া প্রকাশ করবে দৈহিক, মানসিক, যেটাকে আমরা আগে আলোচনা করছি অনেক সময়, এটা যে ফিজিক্যাল, মেন্টাল, এবং এখানে আজকে একটা জিনিস আসলো যে স্নায়ুর সূক্ষ্মতম স্তর, যেটা নার্ভাস সিস্টেমে কাজ করে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে হোমিওপ্যাথি ওষুধ যখন মানুষ সেবন করে বা খায়, বা যেভাবে মানুষ ওষুধটাকে ব্যবহার করুক না কেন, সেটা নার্ভাস সিস্টেমে বা স্নায়ুর মাধ্যমে এটা কাজ শুরু করে। এটা আমাদের জানতে হবে। এটা সুস্থ মানুষের দিয়ে পরীক্ষিত হতে হবে। সুতরাং একটা হোমিওপ্যাথিক ওষুধ হতে হলে এই কতগুলি বৈশিষ্ট্য তার থাকতে হবে। এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে সেটা হোমিওপ্যাথিক ওষুধ না। অর্থাৎ শক্তি দিতে হবে, সূক্ষ্ম মাত্রা, সূক্ষ্ম পদার্থ থাকবে, তারপরে ক্রিয়া দৈহিক, মানসিক এবং স্নায়ুর মাধ্যমে হতে হবে, সুস্থ মানব দেহে পরীক্ষিত হতে হবে। আর অবশ্যই এটা ভেষজ হতে হবে, কিন্তু ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়মে। বুঝতে পারছেন? আপনারা যারা পরবর্তীতে জয়েন করেছেন, আমরা আশা করি হয়তো শুনতে পাচ্ছেন আমাকে। যদি শুনতে না পান অবশ্যই জানাবেন। আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলি, হোমিওপ্যাথিক ভেষজ। ভেষজ হলো একটি প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ এটি একটি প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল সোর্স থেকে পাইতে হবে। ইহার ভেষজ গুণ থাকতেও পারে, নাও থাকতে পারে। কন্ট্রাডিক্টরি কিনা একটু ভালোভাবে চিন্তা করবেন যে ভেষজ গুণ থাকতেও পারে, নাও থাকতে পারে। ইহা স্থূল মাত্রায় হতে হবে, একটা স্থূল পদার্থ, অশক্তিকৃত। এর ক্রিয়া প্রকাশ পায় দৈহিক স্তরে। এটা কোনো সুস্থ মানুষের দেহে পরীক্ষিত নয়। তার মানে হলো
পূর্বে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো যে হোমিওপ্যাথি ওষুধের উল্টা, ভেষজ হবে হোমিওপ্যাথিক ঔষধের উল্টা যে বৈশিষ্ট্য, এটা প্রাকৃতিক হবে। হোমিওপ্যাথিক ওষুধ প্রাকৃতিক উৎস থেকেই হবে, কিন্তু সেটা ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়মে প্রস্তুত করতে হবে। এখানে কিন্তু ফার্মাকোপিয়ার নিয়মে প্রস্তুতের কথা বলা হয় নাই। এর মধ্যে ভেষজ গুণ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন যদি একটা ভেষজ স্থূল মাত্রায় হয়, স্থূল পদার্থ হয়, সেটা কিন্তু তার ভেষজ গুণ থাকতে পারে, নাও থাকতে পারে। এ কথার অর্থ হলো এই, যখন ওষুধটা ভেষজটা তৈরি হবে, সংরক্ষণ হবে, সেটাতে যে ভেষজ উপাদানের যে গুণাগুণ আছে সেটা থাকতেও পারে বা নষ্ট হয়ে যেতে পারে। স্থূল মাত্রায় বা স্থূল পদার্থ থাকবে, অর্থাৎ একটু ক্রুড মেডিসিন বা একটু বেশি পরিমাণে থাকবে, শক্তি থাকবে না, এটা শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে কাজ করবে। এক কথার অর্থ হলো এই যে আপনি স্থানিক লক্ষণ অনুযায়ী কাজ করবেন। আমরা যত মানে প্যাটার্ন ধরনের ওষুধ দেখতে পাই, এটা মূলত মাদার টিংচার বা তার আগের অবস্থা, এমন একটা অবস্থায় আমরা বলতে পারি, এবং এটা দেহে কোনো পরীক্ষিত বা পরীক্ষা করার প্রয়োজন হয় নাই। তাহলে আশা করি হোমিওপ্যাথিক ঔষধ এবং ভেষজ বলতে কি বোঝায় আমরা সহজেই বুঝতে পারলাম। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে আপনাদের? বুঝতে পারছেন? আমাকে শুনতে পারছেন? আচ্ছা, আমরা প্রোগ্রেস করি। পরবর্তী টপিক হলো ওষুধের গতিশক্তি সৃষ্টিকরণ বা শক্তিকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় পটেন্ডাইজেশন। শক্তিকৃতকরণ জিনিসটা কি আসলে? কোন ভেষজ পদার্থ ভেষজ গুণহীন পদার্থের সহিত মিশ্রিত করিয়া ঘর্ষণ, মর্দন, ঝাঁকানি বা আলোড়িত করলে উক্ত ভেষজ পদার্থের অন্তর্নিহিত স্থির শক্তি গতিশক্তিতে পরিণত হইয়া পদার্থের অন্তর্নিহিত গুণ বর্ধিত, জাগ্রত ও বিকশিত হয়। ফলে উহা রোগ আরোগ্যকারী ক্ষমতায় পরিণত হয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন ভেষজ পদার্থের ভেষজ গুণহীন পদার্থের সহিত, ভেষজ পদার্থ যদি আমরা চিন্তা করি যে নাক্সের যে ভেষজ, এটা কি করতে হবে? ভেষজ গুণহীন পদার্থের সহিত, যদি আমরা আরএস এর কথা চিন্তা করি বা অ্যালকোহলের কথা চিন্তা করি, এটাতে কোনো ভেষজ গুণ নাই। তো এমন একটি পদার্থের সহিত যদি মিশ্রিত করে এবং এটাকে জাঁকি দিতে হয় বা আলোড়ন সৃষ্টি করে করলে ভেষজ পদার্থের সহিত মিশে যাবে, অন্তর্নিহিত শক্তি বের হয়ে আসবে এবং সেটা গতিশক্তিতে রূপান্তর হবে এবং তার গুণাগুণ বাড়বে, বিকশিত হবে। ফলে এটা হোমিওপ্যাথির ভাষায় বলা হচ্ছে যে আরোগ্যকারী ক্ষমতায় পরিণত হবে। ভেষজের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা নাই। এটা একমাত্র হোমিওপ্যাথিক ওষুধের শক্তিকরণের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আরো কিছু যদি আলোচনা আমরা করি, সেটা হলো পটেন্টাইজেশন অফ ড্রাগ বলতে আমরা এটা কি বুঝি? পুনরায় বা পূর্বের এটার সাথে সংশ্লিষ্ট। যেমন এমন যদি হতে পারে যে একটি ভেষজকে ক্রিয়ার শক্তিতে পরিণত করার পদ্ধতি, কিভাবে পটেন্টাইজেশন করে মূলত কয়েকটা স্তরে করে, যেমন প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর, তিনটা স্তরে। প্রথমে ভেষজ পদার্থের 1 ভাগ এবং 9 ভাগ দুগ্ধ শর্করা সহযোগে টাইট্রেশন বা নির্দিষ্ট নিয়মে 3টি স্তরে অনেক শক্তিতে প্রস্তুত করা হয়। তাহলে প্রথমে হলো 10 ভাগের 1 ভাগ, দ্বিতীয় স্তরে ওই অনেক শতে 1 ভাগ,
নিয়ে আবার 9 ভাগ হলো শর্করা, দুগ্ধ শর্করা বা পূর্বোক্ত নিয়মে প্রোয়েক্স তৈরি করা হয়। তৃতীয় স্তরে আবার হচ্ছে যে প্রোয়েক্স হতে আবার 1 ভাগ নিয়ে 9 ভাগ দুগ্ধ শর্করার সহিত মিশে পূর্বের নিয়মে শক্তিকরণ হবে। এখানে একটা উদাহরণস্বরূপ বলছে যে এখানে আমরা যেটা আমরা গ্লোবিউলস এর কথা বলি বা তার যে উপাদান এটার সাথে মিশাও করা যায়। পাশাপাশি এখন এই যে এই যে পূর্বে একটা কথা বলছিলাম যে ভেষজ গুণহীন পদার্থের সহিত, যেমন আরএস যদি আমরা চিন্তা করি যে আরএস এর সাথে আমরা 1 ভাগ ওষুধ বা 1 ভাগ উপাদান আর 9 ভাগ হলো যদি আরএস চিন্তা করি, তাহলে 3টা স্তরেই হলো। তো 3 স্তরে এভাবে আমরা ওষুধের শক্তিকরণ করতে পারি। একটু সাউন্ড হচ্ছে, আপনারা মিউট করতে পারেন, হ্যাঁ মিউট করে রাখেন। তাহলে বুঝতে পারলাম যে হোমিওপ্যাথিক ওষুধ কি, ভেষজ কি, ওষুধের শক্তিকরণ বলতে আসলে কি বোঝায়, আর শক্তিকরণ আসলে বা পটেন্টাইজেশন মানে কয়টি স্তরে সম্পন্ন হয়, পটেন্টাইজেশনে কিভাবে করতে হয়, যে 1 ভাগ ওষুধ 9 ভাগ থাকবে হলো অশক্তিকৃত উপাদান, যা আরএস বা দুগ্ধ শর্করা হতে পারে, সমস্যা নাই। তো পটেন্টাইজেশন বিষয়টা অনেকের এটা ক্লিয়ার ধারণা নাই বা আফসা আফসা ধারণা অনেকের মধ্যে থাকে। এই জন্য পটেন্টাইজেশন নিয়ে আমি আরো কিছু আলোচনা করার চেষ্টা করব। যেমন পটেন্টাইজেশন ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ হোমিওপ্যাথি। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে একটা মতবাদ, যে এইভাবে ওষুধকে শক্তিকরণ করতে হয়, এটা একটা মতবাদ হিসেবে বলছে। সিস্টেম অফ অল্টারনেটিভ মেডিসিন ফাউন্ড ইন দি লেট 18th century বাই স্যামুয়েল হ্যানিম্যান। এই হ্যানিম্যান এই পদ্ধতিটা আবিষ্কার করেন এবং এটা 18 শতকের দিকে, এবং 18 শতকের এই সময়ে এবং এটাতে ডাইলুশন এবং সাবকাশন, যেটাকে ভিগুরাস শেকিং বলে আর কি, এখন চাকি দিয়ে, aim to increasing the potency and therapeutic effectiveness of substance while reducing its toxicity, যেটা ওইটা পদার্থের বা বস্তুর কোনো খারাপ দিক বা দূষিত যে ক্ষমতা বা বিষাক্ত যে ক্ষমতা সেটা বিলুপ্ত হয়ে যাবে, এবং তার কি বাড়বে, শক্তিটা বেড়ে যাবে এবং কার্যক্ষমতা, ওষুধ ও কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এটা একটা কথা ইংরেজিতে আছে। তারপরে আমরা দেখি যে পটেন্টাইজেশন প্রসেসটা কিভাবে করে। আগে আমরা দেখলাম 3টা স্তরে হলো। আরো কিছু বিষয় আছে, যেমন দি প্রসেস বিগিন উইথ সিলেক্টিং দ্য সাবস্টেন্স, কিছু উপাদান নিতে হবে, ওখানে প্লান্ট, মিনারেল আর অ্যানিমেল সোর্স, 3টা থেকেই হতে পারে। সিমটম সিমিলার টু দোজ এক্সপিরিয়েন্স বাই দ্য পেশেন্ট, এবং এটা হলো ল অফ সিমিলিমাস বা লাইক কিউর লাইক, এই পদ্ধতিতে করতে হবে। তার মানে হলো যে একটা বস্তু বা উপাদান আমাদের নির্বাচন করতে হবে, যে উপাদানটা হতে হবে ওই মানুষটার বা পেশেন্টের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। তো এইটা আমরা কি করব, যে ডাইলুশন করব। প্রথমে হলো ডাইলুশন করা বা তরলীকরণ করা। কি করতে হবে, একটি পদার্থ একটি দ্রাবক বা সাধারণত অ্যালকোহল বা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে হোমিওপ্যাথি ডাইলুশন গুলি প্রায় সেন্টিসিমাল স্কেল বা ডাইলুশনের জন্য সি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এর অংশ হলো 1 অংশ পদার্থ থেকে 99 অংশ দ্রাবক। তার মানে হলো স্কেলের জন্য এক্স বা 1 এর পদার্থ থেকে 9 অংশ দ্রাবক। তার মানে এখানে বলা হচ্ছে যে
আমরা যদি ধরে নেই যে 1 ফোঁটা যদি ধরি আর ওদিকে 100 ফোঁটার একটা বিষয় থাকে, 1 অংশ পদার্থ 99 অংশ দ্রাবক। আর আগে আমরা যখন দেখলাম যে ওইখানে 1 থেকে 3টা স্তরের কথা যেটা বলা হচ্ছে যে দুগ্ধ শর্করা, সেখানে বলা হচ্ছে 1 এর মধ্যে 10। এটাকে সি অক্ষর দ্বারা প্রকাশ করা, যেটাকে বলা হয় সেন্ট্রিসিমাল। যেমন 30, 200, 1M, 10M, CM এই ওষুধগুলোকে সেন্ট্রিসিমাল মেডিসিন বলা হয়। তাহলে একটা বিষয়গুলো ডাইলুশন বা পাতলা করা। তারপরে হলো সাক্কাশন করা। সাক্কাশন জিনিসটা হলো যে ঝাঁকি দেওয়া বা ঝাঁকানো। প্রতিটি পাতলা পদক্ষেপের পরে দ্রবটির জোরে জোরে ঝাঁকাইতে হবে এবং সাক্কাশনের নাম, এটাকে সাক্কাশন নামে পরিচিত। এর ফলে কি হবে, শক্তিশালী করে বিশ্বাস করা হয় যে এইভাবে কি থেরাপিউটিক বৈশিষ্ট্যগুলোকে বাড়িয়ে তোলে। এটা ধরে নেওয়া হয় যে এটাতে কি করে যে তার যে ঔষধও যে বা রোগ নির্ণয়ের মানে দূর করার যে ক্ষমতা, সেটা বেড়ে যায়। এটাকে ইংলিশে বলা হচ্ছে দি রেমেডি বাই ট্রান্সফারিং এনার্জি ইনটু দ্য সলিউশন, দাস এনহ্যান্সিং ইটস থেরাপিউটিক প্রসিডিউর। এখন এখানে একটা জিনিস আসছে যে এনার্জি ইনটু দি সলিউশন, যে আমরা হোমিওপ্যাথিতে কি হচ্ছে যে শক্তিকৃত করলে ওষুধটা এনার্জিতে কনভার্ট হয়ে সেটাই হবে। এইটা সাম্প্রতিক এক গবেষণায় তার সাথে সামঞ্জস্য রেখে একটা সুন্দর গবেষণা পৃথিবীতে হয়েছে গত 1 সপ্তাহ আগে। আমরা দেখতেছি সেটা হলো যে আমরা যদিও বলছি যে ওষুধের শক্তি থাকে, এনার্জি থাকে, পাশাপাশি বস্তুগত উপস্থিতি, যেটাকে বলা হয় পার্টিকেল এক্সিস্টেন্স, যে 200 শক্তি ওষুধের মধ্যে বা তার যে ডাইলুশনটা হয়, সেখানে কিন্তু ঔষধের উপস্থিতি খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। এটা একটা খুবই হোমিওপ্যাথির জন্য একটা সুসংবাদ। হোমিওপ্যাথি সায়েন্সের জন্য একটা বিশাল বড় এভিডেন্স এবং অনেক যুগান্তকারী একটি আবিষ্কার, যেটা 200 বছর পর্যন্ত, এই পর্যন্ত 200 বছরের মধ্যে এটা কেউ করতে পারে নাই। বরং যারা অন্যান্য প্যাথি বা এটাকে বিজ্ঞান হিসাবে অনেকে অ্যাকনলেজ করতো না বা স্বীকৃতি দিত না। সেই ক্ষেত্রে এই গবেষণার পর এই যাবতীয় কুসংস্কার এবং অপবাদ দূরীভূত হলো এবং এটা ওয়ার্ল্ডে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে যে 200 শক্তি মানে যে ডাইলুশন, 30 শক্তির ডাইলুশন, এখানে ঔষধের বস্তুগত উপস্থিতি খুঁজে পেয়েছে। এতদিন পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে হোমিওপ্যাথিক ডাইলুশনে ঔষধ আছে কিনা। প্রসঙ্গক্রমে আমি কথাটা বললাম এই জন্য যে এখানে একটি লাইন আছে, আমি পড়তে যাই, যেমন the remedy by transferring energy into the solution, thus enhancing the therapeutic properties. এই যে এনার্জির কথা বললে, এতদিন আমরা কিন্তু শুধু এনার্জির কথাই বলে আসতাম যে এটা এনার্জি, একটা শক্তি হবে, শক্তি হবে। হ্যাঁ, ঠিক আছে, শক্তি হবে, কিন্তু বস্তুগত উপস্থিতিও বিরাজমান। অর্থাৎ শক্তিশালী মাইক্রোস্কোপ এবং অত্যাধুনিক প্রক্রিয়ার মাধ্যমে এটা গবেষণা করে দেখেছে যে এত সূক্ষ্মতম মাত্রার যে উপস্থিতি, সেটাও কিন্তু এই ডাইলুশনের মধ্যে পাওয়া যায়। সুতরাং এটা আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো বিষয় এবং এর মাধ্যমে আমাদের যে মানসিক শক্তি আরো বেড়ে গেল এবং হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা বিজ্ঞান, একটা চিকিৎসা পদ্ধতি, এবং এতে কোনো সন্দেহ নেই। এটা হেনিম্যান 200 বছর আগে এটাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে, যদিও 200 বছরের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আমরা দিতে পারি নাই বা পৃথিবী বের করতে পারেনি। যাক, শক্তিকৃত এইভাবে করতে হয় সাক্কাশন বা ঝাঁকানির মাধ্যমে। আরেকটা বলা হচ্ছে সিরিয়াল ডাইলুশন। সিরিয়াল ডাইলুশন হলো, এখানে সুন্দরভাবে বলে দিয়েছে যে আসলে এটা কিভাবে করতে হবে, যে range from very low dilution such as 1x, 1c, extremely high dilution such as 30c and beyond or beyond, মানে 30 পর্যন্ত বা তার উপরে
এইভাবে যাচ্ছে, যেটাকে সিরিয়াল ডাইলুশন, পর্যায়ক্রম। হাই ডাইলুশন এর theorized even though original substance may no longer present in the measurable quantity, but water retains memory of the substance and properties. হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমি একটু অল্টারনেট ব্যাকআপ দিয়ে আমি চালাচ্ছি। তো আমি একটু আমাদের মূল বিষয়টা আলোচনা চলে আসছে, আমরা একটু দ্রুত শেষ করে ফেলি। হ্যাঁ, স্যার, জি। তো আমরা বলছিলাম যে আসলে একটা হলো সিস্টেমেটিক ওয়েতে সঠিকৃত করা, যেটাকে সিরিয়াল ডাইলুশন বলে। এবং এখানে কিন্তু একটা কথা বলতেছিলেন যে এখানে কিন্তু বলছিল যে বেশি শক্তিকৃত হলে পরে নো লঙ্গার প্রেজেন্ট ইন দ্য কি অরিজিনাল সাবস্টেন্স নাই। এটা কিন্তু আগের কথা, কিন্তু ইদানিং গবেষণায় অরিজিনাল সাবস্টেন্সও কিন্তু শক্তিকৃত ওষুধে বা ডাইলুশনে পাওয়া যাচ্ছে। সুতরাং এটা ইংলিশ পড়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই, এটা আগের স্টেটমেন্ট। তারপরে পটেন্সি কিভাবে সিলেকশন করতে হয়, এই কথাগুলো অবশ্য শক্তিকৃতকরণের সাথে প্রাসঙ্গিক আলোচনা। সুতরাং এটা আমরা জাস্ট জানার জন্য পড়ে নেব আর কি। ডিসপেন্সিং এর কথা বলছে যে কিভাবে ওষুধটা বিতরণ করা বা কিভাবে দিতে হবে। হোমিওপ্যাথিক রেমিডিস আর টিপিক্যালি ডিসপেন্স ইন দ্য ফর্ম অফ স্মল ল্যাকটোস or sucrose, pellet, liquid drops or tropical cream। এই নানান ভাবে আছে, যেমন আমরা ব্যবহার করতেছি কি লিকুইড হিসাবে বা গ্লোবিউলের সাথে নানান ভাবে, এই কথাই বলছে। আর ক্রিটিক্যাল হোমিওপ্যাথি অফেন দ্য কোশ্চেন ইজ এ সাইন্টিফিক ফ্লেক্সিবিলিটি। ওই আগে যে কথাটা বদনামটা ছিল, পটেন্টাইজেশন নিয়ে যে ওষুধ আছে না নাই ইত্যাদি, এই কথাগুলো আসছে। যেহেতু শক্তিকৃতকরণের কথা বলা আছে, সুতরাং সমালোচনার কথাটাও এখানে দু এক লাইনে আমরা মনে রাখবো। তো যাই হোক, এভাবে চিন্তা করলে দেখা যায় কি যে
Erasmus and homeopathy argue that it is effectiveness lies its holistic approach of health and its ability to stimulate body's self-healing mechanism. যে যত কিছুই থাকুক সমালোচনা পর্যালোচনা, কিন্তু এটা সর্বোপরি বোঝা যাচ্ছে যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের চিকিৎসা, এবং এটা কিন্তু বডির যে সেলফ হিলিং মেকানিজম আছে, খুব ভালোভাবে খেয়াল করবেন যে সেলফ হিলিং যে মেকানিজম, এটাকে স্টিমুলেট করতে সহায়তা করে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো এটা হলো হোমিওপ্যাথি ওষুধ বা পটেন্টাইজেশন ওষুধের যে ক্ষমতা এটা। আর সামগ্রিকভাবে যে চিন্তা করি যে ওভারঅল পটেন্টাইজেশন ইজ এ central concept of homeopathy, the playing crucial role in preparation of remedies believed in promote healing or restore balance in the body. তাহলে কি করে মূলত ওষুধটা শরীরে একটা মানে ব্যালেন্স তৈরি করে, জীবনী শক্তিকে সাপোর্ট করে, এবং জীবনী শক্তি তখন কি করবে, তার যে সমস্যাগুলি আছে, লক্ষণগুলিতে আছে, সেগুলোকে কারেকশন করবে, কারেকশন করে একটা সামগ্রিক উন্নয়ন সাধন করবে। তো এটাই ছিল ঔষধের শক্তিকৃতকরণের ব্যাখ্যা এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী। তো আজকের আলোচনায় যদি আমরা পাঠ্যপুস্তকের নিয়ম অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে এখানে যদি প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ এবং ভেষজের মধ্যে পার্থক্য, এইভাবে হইতে পারে। সংজ্ঞা হিসাবে আসতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ এবং ভেষজ কি, সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দেন, এভাবে আসতে পারে। ছোট করে আসতে পারে যে ওষুধের শক্তিকৃতকরণ বা ওষুধের শক্তিকরণ বলতে কি বোঝায়, এভাবেও প্রশ্ন হতে পারে। পটেন্টাইজেশন অফ ড্রাগ বলতে কি বোঝায়, এভাবেও হতে পারে। এবং এটাকে ছোট ছোট প্রশ্ন, এবং সেভাবে আনসার করলে একটা ভালো নম্বর বা পূর্ণ নম্বর পাওয়ার একটা সুযোগ থাকবে। আর ইংলিশ এবং বাংলা এখানে যেটা আলোচনা নিয়ে করলাম বা নিয়ে আসলাম, এটা আপনাদের বোঝার জন্য এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। এখানে একটা বিষয় আছে যে ক্ষুদ্র বা স্মল পার্টিকেল বা সাবস্টেন্স এখানে বলছে, এটাতে যাকে আমরা পড়লাম এই সাবস্টেন্স, এটাতে বস্তুগত উপস্থিতি থাকে না এটা বলছে, কিন্তু অবশ্যই বস্তুগত উপস্থিতি বিরাজমান, যেটা আধুনিক গবেষণা এখন প্রমাণিত। আর যাই হোক, যত ধরনের সমালোচনাই হোক, যাই হোক, এটা একটা হোলিস্টিক চিকিৎসায় ব্যবহার হয়, যেমন কার্যক্ষমতা বিরাজমান, যেটা হলো এই লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো সেলফ হিলিং মেকানিজমকে কাজ করে এবং দেহকে এমনি ঠিক করে দেয়। তো ওভারঅল এইভাবে চিন্তা করলে আমরা দেখতে পাই পটেন্টাইজেশন হোমিওপ্যাথির একটি কেন্দ্রীয় ধারণা বা একটা সেন্ট্রাল কনসেপ্ট। এটা রোগীর ভারসাম্য পুনরুদ্ধার করে বা দৈহিক, মানসিক এবং আত্মিক সামগ্রিকভাবে একটা ব্যালেন্স সৃষ্টি করে, বডির একটা ব্যালেন্স সৃষ্টি করে বা ব্যালেন্স এনভায়রনমেন্ট তৈরি করে, এবং রোগী সামগ্রিকভাবে আমরা যেটাকে বলি আরোগ্য লাভ করবে। তো এই ছিল আজকের আলোচনার সময়, মানে মূলত আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছুই উপকৃত হয়েছে।